হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে বিশাজের লাইভ সেশনে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইখলাসুর রহমান তুর্য এবং আমার সাথে কো-হোস্ট হিসেবে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম ভাই। আমি নাকি ওনার পরিচয় দিয়ে সেশনটা শুরু করার জন্য অনুরোধ করছি। হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শুরুতে আমার পরিচয় দেই। আমার নাম হচ্ছে একেএম নজরুল ইসলাম। আমি জাপানে পিএইচডি প্রোগ্রামে টোকিও ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকে এসেছি। অ্যান্ড দেন আমি জাপানে টোকিওতে জিপিএসএস ইঞ্জিনিয়ারিং ইন কর্পোরেশনে এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ার হিসেবে আছি। বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড অ্যালামনি অ্যাসোসিয়েশন ইন জাপান, যে সংক্ষেপে বিসাজ বলে। তো বিসাজ থেকে আমরা আম বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। তার মধ্যে একটা ১ম প্রোগ্রাম ছিল জাপানে পড়াশোনা সংক্রান্ত তথ্য নিয়ে, বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডি লেভেলে তথ্য নিয়ে একটা প্রোগ্রাম করেছি। আর 2nd আমরা আসলে জাপানে অনেকে ল্যাঙ্গুয়েজ বিষয়ে আসতে চায়। তো আজকের এই সেশনটাতে আপনারা যারা জয়েন করেছেন এবং পরবর্তীতে যারা জয়েন করবেন সকলকে আ ও আ শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। তো এখন আমি আমাদের আজকের এই পর্বের যে আমাদের প্রধান গেস্ট মোহাম্মদ নুরুজ্জামান শেখ, ডাকনাম মিজু। আমি তাকে রিকোয়েস্ট করব তার পরিচয়টা দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নুরুজ্জামান শেখ মিজু। আমি এখন আহ, খাবাশিকে গাইসা গাপ্পা এই ইশিকাওয়াকেনের একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছি। আর আমি পড়াশোনা বাংলাদেশে করে আসছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। এরপরে আহ, আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ 2 বছরের কোর্সে আসি, দেন আমি জবে জয়েন করি। এখন আমি জব করতেছি এই অবস্থা। ওকে, ধন্যবাদ নুরুজ্জামান শেখ মিজু। আহ, আমাদের এই প্রোগ্রামের পারপাস বা এই আমাদের আজকের ল্যাব সেশনের যে পারপাস, সেটার মেইন টপিক হচ্ছে যে জাপানে বাংলাদেশ থেকে যারা ল্যাঙ্গুয়েজ বিষয়ে আসতে চায়, তো তাদেরকে বিভিন্ন তথ্য সরবরাহ করা। তো কাজেই আমি প্রথমেই যে প্রশ্নটা শেখ নুরুজ্জামান মিজুকে জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে আসলে আমাদেরকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখার দরকার কি? সে যদি কেউ মানে কোনো স্টুডেন্ট যদি বাংলাদেশে থাকে অথবা জাপানে থাকে, আসলে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখার প্রয়োজনীয়তাটা কি? জি ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনি করছেন। আসলে জাপানে আমার এই যাবৎ কালে যে প্রায় 2.5 বছর হয়েছে আমার এখানে আসা। সে যে সমস্ত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে আমার মনে হয়েছে এ টু জেড সবকিছুতেই আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া মানে ভালোভাবে পথ চলাটা খুবই ডিফিকাল্ট এই দেশে। কারণ এরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে না। লাইক যা ইংলিশ ল্যাঙ্গুয়েজও ইউজ করে না। প্রত্যেকটা জায়গায় সেটা আপনি যেকোনো সেক্টরে কাজ করেন না কেন। আমি পার্ট টাইম কাজ করেছি ১ম ২ বছর, পরে এখন তো একটা কোম্পানিতে কাজ করতেছি। সো অল ওভার আমার এক্সপেরিয়েন্স যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় এরা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে একটা সিম্পল ছোট্ট একটা কাজ যদি বলে, সাপোজ ওই জিনিসটা এভাবে করো বা একটা ছোট করে গাইডলাইন তারা প্রোভাইড করে, সেই জিনিসটাও যদি বোঝা না যায় তাহলে তো কমিউনিকেশন একটা বিশাল গ্যাপ হয়ে যায়। সেক্ষেত্রে কাজ যেটা দিয়েছে সেটা কিন্তু করা যাচ্ছে না। বা আপনি একটা জায়গায় যাবেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করবেন, সেখানে আপনি ভালো মতো গুগলে সার্চ করতে পারছেন না বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা সমস্যা হচ্ছে। আরেকটা প্র্যাকটিক্যাল লাইফ এক্সপেরিয়েন্স বলতে পারি, সেটা হচ্ছে যে আমি মনে করেন কি যে একটা ছোট একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে সাপোজ। সেই সফটওয়্যারটা ইনস্টল দিয়ে সাপোজ প্রিন্ট করে সামথিং কিছু একটা ছোটখাটো কাজ করতে হবে। আমার যে গাইডার আছে সে গাইড আমাকে দিচ্ছে, কিন্তু আমি বুঝলামই না। সেক্ষেত্রে কিন্তু আমি কাজটা সম্পূর্ণ করতে পারছি না। সো অল ওভার আমার মনে হয়েছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া, স্পেশালি জাপানে মানে ভালোভাবে সবকিছু করাটা খুবই ডিফিকাল্ট। সেজন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ মাস্ট নিডেড টু নো অ্যাবাউট দ্যাট। ধন্যবাদ মিজু। আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে জাপান এখন হচ্ছে ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট আইটি মার্কেট। সো বিশেষ করে বাংলাদেশে আমরা জানি যে অনেক ছেলেমেয়ে এখন আইটির উপর পড়াশোনা করছে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে। আর জাপান যেহেতু ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট আইটি মার্কেট, সো বাংলাদেশ থেকে যারা জাপানে পড়াশোনা করতে আসতে চায় বা বাংলাদেশ থেকে যারা জাপানে আইটিতে বিজনেস করতে চায়, তো তাদের জন্য একটা ল্যাঙ্গুয়েজ খুব ভাইটাল একটা ফ্যাক্টর হতে পারে। এবং সেই সাথে আমরা জানি যে কোভিড-19 এর কারণে অলরেডি
জাপান গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছে যে যে সকল কোম্পানি চায়না থেকে ইন্ডিয়া অথবা বাংলাদেশে তাদের বিজনেসকে মুভ করাবে, সেই সকল কোম্পানিকে জাপান গভর্নমেন্ট সাবসিডি দিবে। এবং আমরা অলরেডি এম্বাসি অফ জাপান ইন বাংলাদেশ তাদের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবো যে জাপানের অ্যাম্বাসেডর এবং হচ্ছে বেশ কিছু অর্গানাইজেশন অলরেডি ডিক্লেয়ার করেছে জাপানে তারা বিশাল বড় অ্যামাউন্টে ইনভেস্ট করতে যাচ্ছে। এবং স্পেশালি আমি একটা পয়েন্ট উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা গাড়ির ইন্ডাস্ট্রি দে আর গোয়িং টু স্টার্ট। সো দিস ইজ ভেরি প্রসপেক্টিভ ইন এ সেন্স, লাইক যদি কেউ এরকম জাপানিজ অর্গানাইজেশন বা জাপানি কোম্পানির সাথে কাজ করতে চায় বাংলাদেশে বসেও, তাহলে ল্যাঙ্গুয়েজটা খুব একটা ভাইটাল একটা ইস্যু হতে পারে। যে ওই ধরনের বড় ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানি, like which company is going to manufacture a car in Bangladesh, I don't know, বাট এটা একটা যে কোম্পানি বাংলাদেশে কার ম্যানুফ্যাকচার করুক না কেন, আমি মনে করি একটা বিশাল বড় একটা ম্যান পাওয়ারের জবের একটা অপরচুনিটি আছে। সেই সাথে আমি বলবো যে জাপানে কেউ যদি পড়াশোনা করতে আসতে চায় বা আইটি সেক্টরে কাজ করতে চায় বা বিজনেস করতে চায়, ইট ক্যান বি এ ভেরি ভাইটাল টুল, যে ল্যাঙ্গুয়েজ এর কারণে তারা জাপানে জব করতে পারে বা জাপানের সাথে বিজনেস করতে পারে অথবা বাংলাদেশেও এন্টার করতে পারে জাপানিজ কোম্পানির সাথে। ওকে, দেন আমি যে প্রশ্নটা করতে চাই, আমার মনে হয় সেই প্রশ্নটা হচ্ছে যে আমাকে অনেকেই আমাদের গ্রুপে বা আমাকে পার্সোনালি কোশ্চেন করে থাকে যে আমি এসএসসি পাস করেছি অথবা এইচএসসি পাস করেছি অথবা আমি ব্যাচেলর পড়তেছি, তো আমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আসলে কখন শেখা উচিত? মানে একজন ছেলে এসএসসি পাস করার পরে কি সে ল্যাঙ্গুয়েজ শিখবে, না এইচএসসি কমপ্লিট করে শিখবে, না কোন লেভেলে আসলে তার শেখা উচিত? জনাব নিজে যদি বলতেন। আচ্ছা ভাই, তো এখানে আমি যে দুইটা পার্ট সবসময় মানে আমি চিন্তা করছি সেটা হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট দুইটা ডিফারেন্ট ওয়ে। যে কেউ যদি আন্ডার গ্রাজুয়েট ওয়েতে আসতে চায় তাহলে যেটা করতে পারে তার বাংলাদেশ থেকে N5 বা N4 যতটুকু সম্পূর্ণ করা সম্ভব হয় সেটাই ভালো। কারণ ল্যাঙ্গুয়েজের লেভেল যদি বাংলাদেশ থেকে সে অনেক বেশি আগায় আসতে পারে তাহলে এখানে এসে সে যে ২ বছর সময় পাবে সেখানে এসে সে ল্যাঙ্গুয়েজ লেভেলটা অনেক বেশি আরো আপগ্রেড করতে পারবে। তো এই একটা অপশন হচ্ছে আন্ডার গ্রাজুয়েট যারা আসছে তারা ইন্টারমিডিয়েট পাস করে অথবা ডিপ্লোমা করে এসে এখানে ১ম ২ বছর ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে করবে। দেন একটা ভালো ইনস্টিটিউশনে মাস্টার্সে ভর্তি হতে হবে। সেটা হতে পারে ডিপ্লোমা কোর্স করতে পারে, ইউনিভার্সিটি ভর্তি হতে পারে। আরো যে সমস্ত রিনাউন্ড অটোমোবাইলের বিভিন্ন সেনগাক্কো যেটাকে বলে ডিপ্লোমা, বিভিন্ন ভালো, ভালো ব্র্যান্ডের ওয়ার্লড ওয়াইড যে সমস্ত থাকে নিশান, টয়োটা বা সামথিং এরকম কোনো নামকরা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে দেন সেখান থেকে একটা ডিপ্লোমা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে ভালো কোনো কিছু করার সম্ভাবনা খুবই প্রবল। এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েটদের জন্য। আর গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করে আসছে তারা ১ম ২ বছর এখানে এসে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই একই নিয়ম, ওখানে বাংলাদেশ থেকে N5 বা N4 যতটুকু কমপ্লিট করতে পারবে তার জন্য ততটাই বেটার। বাংলাদেশ থেকে যতটা জাপানিজ ল্যাঙ্গুয়েজের লেভেলটা আপগ্রেড করতে পারে তত ভালো, স্পেশালি ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসতে চাচ্ছে। আর এখানে এসে দেন গ্র্যাজুয়েশন করবে, গ্র্যাজুয়েশন মানে এখানে এসে ২ বছরের ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করবে সে, এবং ল্যাঙ্গুয়েজের পাশাপাশি সবসময় মাথায় রাখতে হবে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাপানিজ লেভেলটা যেন সবসময় খুবই ভালো লেভেল যায়। লাইক এখানে কয়েকটা লেভেল আছে। সাপোজ জাপানিজ ল্যাঙ্গুয়েজের N1 পর্যন্ত লাস্ট লিমিট যেটা সর্বোচ্চ ভালো। তার আগেটা হচ্ছে বিজনেস লেভেল ধরা হয় N2 লেভেল। সো যারা গ্র্যাজুয়েশন করে আসতে যাচ্ছে তারা এখানে এসে তাদের মাথায় রাখতে হবে কমপ্লিট করতে হবে মিনিমাম বিজনেস লেভেলের যে জাপানিজ ইয়ে আছে, কোয়ালিফিকেশন আছে। সেটা কমপ্লিট করে সে খুব ভালো মতো এর মাঝে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ১ বছর করার মাঝে ২ বছরের মাঝে ১ বছর করার মাঝে সে যেটা করবে জব সার্চ করা শুরু করবে। বিভিন্ন ওয়ে আছে, মাধ্যম আছে। সেই সমস্ত মাধ্যম দিয়ে সে জব সার্চ করা শুরু করবে। পাশাপাশি জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেলটা খুবই ভালো করে আপগ্রেড করবে। তাহলে তার জন্য খুব ব্রাইট ফিউচার ওয়েট করছে। ওকে, থ্যাংক ইউ। তো এই সময়ের মধ্যে নতুন যারা জয়েন করেছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের আজকের যে গেস্ট সে বাংলাদেশ থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে জাপানে এসে একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে সে ল্যাঙ্গুয়েজের একটা সার্টেন লেভেল 2 ইয়ার্স এর মতো এখানে পড়াশোনা করে দেন এখন প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জাপানে কর্মরত আছেন। তো যেহেতু সে এই প্রসেস বা এই প্রক্রিয়ার মাধ্যমে এখানে আসছে, আই মিন বাংলাদেশে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে ল্যাঙ্গুয়েজ ভিসা নিয়ে জাপানে এসে দেন এখানে জাপানে একটা প্রেস্টিজিয়াস জব করছে।
তো সেহেতু আমরা মনে করি যে তার এক্সপিরিয়েন্সটা যারা প্রসপেক্টিভ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ বিষয়ে আসতে চায় তাদের জন্য খুব উপকারী হতে পারে। তো আমি এরপর একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে কোশ্চেনটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি পাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে তো অলরেডি আমরা জানি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার অনেকগুলো ইনস্টিটিউশন আছে। তো মিজু, আপনার কি মনে হয় কোন অর্গানাইজেশনটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বেটার? আচ্ছা ভাই, আসলে পার্সোনালি এমন কোনো রিকমেন্ডেশন আমার নাই। তো বিভিন্ন কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলতে পারি যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে যখন আমি বাংলাদেশ থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ মানে করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আমি গিয়েছি। তার মধ্যে কয়েকটা প্রতিষ্ঠান আমার খুবই ভালো মনে হয়েছে, তারা স্পেশালি ল্যাঙ্গুয়েজ খুব ভালো শেখায়। তার মধ্যে প্রথমে আসে জোয়াব, তারপরে ড্যাফোডিল জাপান আইটি আছে, তারপরে ইচিবান আছে। এই তিনটা প্রতিষ্ঠানের সাথে আমার আসলে সংযোগ হয়েছিল, বা তাদের সাথে পদচারণা, তাদের সাথে আমার সংযোগ হয়েছিল, এর আগে কমিউনিকেশন হয়েছিল। তো আমার সবচেয়ে বেশি মনে হয়েছিল যে ডিজিআইটি খুব ভালো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখায়। ডিজিআইটি টিচাররা বেশ ডেভেলপড আর কি, স্পেশালি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানোর দিক থেকে। তো আপনি ডিজিআইটি বলতে মানে ড্যাফোডিল ইউনিভার্সিটি, আই মিন, ক্যান ইউ প্লিজ সে দ্য ফুল নেম ডিজিআইটি? শিওর ভাই, এটা হচ্ছে ড্যাফোডিল জাপান আইটি, এটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা অঙ্গ প্রতিষ্ঠান আর কি। ওকে। সো তার মানে আসলে অনেকগুলো প্রতিষ্ঠানের আসলে খুব বেশি ডিফারেন্স হয়তো নাই, বাট আপনি যেহেতু ওখানে পড়েছেন বা আপনার কাছে এনভায়রনমেন্টটা ভালো মনে হয়েছে। তো আমারও যতটুকু হচ্ছে জানাশোনা, স্পেসিফিক্যালি আমিও কোনো অর্গানাইজেশনকে রিকমেন্ড করতে পারি না, বাট আমি মনে করি যে বাসার কাছে এবং সময় একটু সেভ হবে ওরকম কোনো অর্গানাইজেশন শিখলে মনে হয় ভালো হবে। বিশেষ করে জুয়াবের ব্যাপারে আমি যতটুকু জানি যে যেহেতু জাপানিজ টিচার আছে, শুরুতে হয়তো একটু কষ্ট হবে, বাট আফটার সাম টাইম ইট উইল বি ওকে, রাইট? রাইট। প্রাথমিক পর্যায়ে জোয়াবে প্রথমেই জাপানিজ টিচাররা থাকে, সেটা খুবই ভালো। বাট যারা ফার্স্ট স্টার্ট করতে চায় তাদের জন্য একটু ডিফিকাল্ট, স্পেশালি ফরেন টিচার, মানে একবারে পুরোপুরি জাপানিজ টিচারের সাথে কমিউনিকেশন করাটা ফার্স্টে খুবই ডিফিকাল্ট। বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অবশ্যই জাপানিজ টিচারের সাথে তো পরবর্তীতে কমিউনিকেশন বেশি প্রয়োজন হবে। তো জবাব অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি থাকবে। বাট আমি যেহেতু করে আসছি, যে আমার এক্সপিরিয়েন্স বলে আমি ভালো টিচার পাইছিলাম, হতে পারে এটা। তো এই আর কি। ওকে, থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন এখলাসুর রহমান তুর্য। সে এখন জাপানের, আপনি ইউনিভার্সিটির নামটা আমি ভুলে গেছি, আই এম সরি। ওকে। ওকে, ইউনিভার্সিটি অফ ইয়ামানাশি। উনি মিজু ইউনিভার্সিটি। ভাইয়ের কাছে জানতে চাই আসলে যে ল্যাঙ্গুয়েজ সেন্টারে আসার জন্য জাপানে হচ্ছে আপনার যে সেশন গুলো শুরু হয় বেসিক্যালি কখন শুরু হয়, বা অ্যাপ্লিকেশনটা প্রসিডিউরটা যদি একটু সংক্ষেপে বলতেন, জাস্ট একটা শর্ট প্যাকেজ হিসেবে যদি বলেন যে কখন শুরু হয়, তার জন্য প্রিপারেশন কত সময় আগে থেকে নেওয়া উচিত, এই টোটাল একটা সামারি গাইডলাইন। থ্যাংক ইউ ভাইয়া, ভালো একটা কোশ্চেন করছেন। জাপানে মূলত আহ, দুইটা বড় সেশন আছে, একটা হচ্ছে এপ্রিল সেশন আর একটা হচ্ছে অক্টোবর সেশন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার জন্য। তো এর বাদেও আছে আপনার হচ্ছে জানুয়ারি আর একটা সেশন আছে, কিন্তু সেটা শুধু শর্ট টাইম সেশন। তো বেটার হয় আসলে ওই অক্টোবর সেশন অথবা এপ্রিল সেশনের দুটার যে কোনো একটা চুজ করা। আর মেন্টালি প্রিপারেশন তো অবশ্যই হতে হবে, তার মিনিমাম 4 মান্থস আগে থেকে। আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে, এই 4 মাসে ভর্তি মানে মিনিমাম 4 মাস কোর্স করতে হবে, এর মাঝে আপনার সমস্ত ডকুমেন্টস গুলো রেডি করতে হবে। তো এই ল্যাঙ্গুয়েজ করার মাঝেই সচরাচর সবাই আসলে ডকুমেন্টস গুলো তৈরি করে ঠিকভাবে। অনেক সময় আমরা বাংলাদেশি যারা আসলে ওইভাবে অনেক নাম টাম ভুল থাকে, ডকুমেন্টস রিলেটেড খুবই প্রবলেমে পড়তে হয়। হুম। সেই ক্ষেত্রে আসলে প্রয়োজন হয় হচ্ছে বিভিন্ন মাধ্যম, তখনই আসলে স্পেশালি এই সমস্ত এজেন্সি গুলো প্রয়োজন হয়, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তাছাড়া ল্যাঙ্গুয়েজ কোর্স আপনি যেকোনো টিচারের কাছে হোক, যেকোনো প্রতিষ্ঠান থেকে হোক, সেটা কমপ্লিট করতে পারবেন। কিন্তু ডকুমেন্টস এর ইস্যুতে প্রবলেমটা পড়ে। হ্যাঁ, যাদের নাম বা যাদের সবকিছু ঠিক থাকে তাদের জন্য ঠিক আছে। বাট অনেকেই বোঝে না, সাপোজ আমার কি ডকুমেন্টস দরকার, কি ধরনের প্রায়োরিটি লাগবে, মানে কোন জায়গাগুলো স্পেসিফিক ভাবে গুরুত্বপূর্ণ দিতে হবে। হুম। যেমন আমি কয়েকটা জিনিস উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট ইস্যুটা, যেটা জাপানিজ গভর্নমেন্ট বলেন আর যারা এই ডিলটা করে তারা আসলে বুঝতে চায় যে আপনি আসলে কতটা সমৃদ্ধশালী, মানে আপনার এখানে এসে পড়াশোনা কমপ্লিট বা যাই হোক সবকিছু মিলায় কতটুকু আপনি নিজেকে মানে সার্ভাইভ করতে পারবেন। সো ওই যে আপনার সমৃদ্ধ জায়গাটা, ওই জায়গাটা কমপ্লিট প্রথমেই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যাংক স্টেটমেন্ট যাকে বলে। তো আমি যেটা করছিলাম পার্সোনালি, প্রায় মিনিমাম
6 মাস বা তার উপরে ব্যাংক লেনদেন করছিলাম প্রায় 60 লাখ মতো বা এরকম সামথিং কাছাকাছি। মানে প্রতি মাসে সাপোজ 1 লাখ করে বা যাই হোক উঠানো, 1 লাখ করে তোলা বা এরকম করে করে আমি যেটা করছিলাম হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্টটাকে অনেক সমৃদ্ধশালী করছিলাম, যাতে মনে হয়েছে ওদের যে এটা আসলেই আহ, সত্য আর কি, যে আসলে তার টাকা পয়সা আছে, পড়াশোনা করার যথেষ্ট সমৃদ্ধ আর কি, এখানে এসে সার্ভাইভ করতে পারবে। তো ওই জিনিসটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এক নম্বর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, দ্বিতীয়ত মনে হয়েছে যে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটটা। তো ওইখানে নাম টাম ভুল থাকা যাবে না, বাবা হোক অন্য যে কোনো আত্মীয় স্বজন হতে পারে, আপনার বাবা মা হতে হবে এমন না, বা আপনার মানে কি বলে এটাকে আহ, যে আপনার ইয়ে হচ্ছে স্পেশালি টাকা পয়সা হোক বা যাই হোক যেটা দিচ্ছে আর কি, সেটা আপনার মামা মানে হতে পারে, আপনি বলতে খালা চাচ্ছেন হতে যে পারে। গ্যারান্টর, রাইট? রাইট ফিনান্সিয়াল রাইট, সরি গ্যারান্টর। আমি এটা ভুলে গেছিলাম। জি, ওকে, ওকে। গ্যারান্টর যেটা যিনি হবেন উনি আপনার যে কেউ হতে পারে আত্মীয় স্বজন, সেটার কিন্তু অ্যাপ্রুভালটা ভালো মতো থাকতে হবে। সে যদি আপনার খালা হয় বা আপনার যেই হন, তার রিলেশনশিপ সার্টিফিকেটটা যেন স্ট্রং থাকে, ভুল ভাল যেন না থাকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা জিনিস মনে হয়েছে যে আপনার সার্টিফিকেট গুলো বা যেখানে যা আছে সেগুলো অবশ্যই নাম কোথাও এতটুকু ভুল থাকা যাবে না। আরেকটা হচ্ছে আপনার ট্যাক্স সার্টিফিকেট। ট্যাক্স সার্টিফিকেটে যে সবচেয়ে সমস্যা পড়তে হয় বাংলাদেশে, আমাদেরকে আমরা সচরাচর ট্যাক্স দিয়ে থাকি না। সেই ক্ষেত্রে দেখা যায় কি যে একবারে তড়িঘড়ি করে ট্যাক্সটা দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে দেখা যায় ভুল টুল হয়ে যায়, সেক্ষেত্রে ওদের সন্দেহ তৈরি হয়। এম্বাসিতে যারা কাগজপত্র ঠিকঠাক করে তাদের কাছে এটা কোনো কারণে হয়তো এটা বুঝতে পারছে, অনেক স্টুডেন্টদের শুধু এই ট্যাক্সের জন্যই আসলে আপনার ভিসা হয়নি আর কি। তো এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু মনে হয়েছে। আচ্ছা, আমাদের সাথে অনেক দর্শক আছে। আমরা আশা করছি আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা ওনার কাছে জিজ্ঞাসা করতে পারি। আমি নজরুল ভাইয়ের কাছে আবার চলে যাচ্ছি ওনার আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। ওকে, থ্যাংক ইউ। তো আমি এরপর মিজুর এখানে বাংলাদেশ থেকে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে, তাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কেউ হয়তো এসএসসি লেভেল কমপ্লিট করে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে। আবার কেউ হচ্ছে যে অনার্স লেভেল হতে পারে, সেটা হচ্ছে ডিগ্রি লেভেল বা অনার্স লেভেল কমপ্লিট করে ল্যাঙ্গুয়েজ শিখে দেন জাপানে আসে। তো আমি দুইটা সেক্টরকে নিয়ে একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে তাদের জব প্রসপেক্টটা কেমন? ফর এক্সাম্পল, কেউ এইচএসসি কমপ্লিট করে আসলো, তার ক্ষেত্রে জবটা কেমন হবে? অথবা হচ্ছে যে অনার্স লেভেল কমপ্লিট করে আসলো, তার জব প্রসপেক্টটা কেমন, যে যারা ল্যাঙ্গুয়েজ বিসিএ আসে? জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে আপনাকে আগে যেটা বলেছিলাম যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে সে অবশ্যই তাকে একটা এখানে ডিগ্রি নিতে হবে মাস্ট। ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে আপনার অবশ্যই সে ডিপ্লোমা করুক বা আপনার ইউনিভার্সিটি করুক বা মাস্টার্স করুক, মাস্টার্স তো সে করতে পারবে না, ইউনিভার্সিটি অথবা ডিপ্লোমা করতে পারবে। তো ডিপ্লোমা করে সে অবশ্যই একটা ভালো জব পেতে পারে, কিন্তু স্পেসিফিক যে জিনিসটা মনে হয়েছে আমার, সেটা হচ্ছে সেনমন গাক্কো বা ডিপ্লোমা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলো সিলেক্ট করার ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ। ভালো যদি প্রতিষ্ঠান সিলেক্ট না করা যায় সেক্ষেত্রে অনেক সময় বৃথা হয়ে যায়। আপনার 2 ইয়ার্স যে কমপ্লিট করলেন সেক্ষেত্রে ভালো আহ, মানে একটা ফল পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কিছু কিছু সময়। সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো ভালো মতো শেখায় না, বা যে কাজটা আপনি করতেছেন সেটা আপনি পরবর্তী যে কোম্পানিতে জয়েন করবেন সেই কোম্পানির সাথে খাপ খাওয়াতে পারছেন না, এরকম সমস্যাগুলো হয়। এই জন্য আপনাকে অবশ্যই ডিপ্লোমা এখানে যেটা করবেন, যে সাবজেক্টটা চুজ করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনার অবশ্যই আগে থেকে চিন্তা থাকবে যে আমি কোন বিষয়ে পড়াশোনা করতে চাই এবং কোন বিষয়ে জব করতে চাই, এবং ওই স্পেসিফিক আপনার ডিপ্লোমা চুজ করা উচিত বা ইউনিভার্সিটি চুজ করা বা সাবজেক্ট চুজ করা উচিত। তাহলে আপনার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, এবং সাথে সাথে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেলটা যদি ভালো থাকে তাহলে খুবই ভালো জব পাবেন আপনি, সেটা আন্ডার গ্রাজুয়েট লেভেল হোক, গ্রাজুয়েট লেভেল হোক, যে কোনো লেভেলই হোক, কিন্তু স্পেসিফিক হতে হবে। মানে আমাদের বাংলাদেশিরা যেটা করি সচরাচর অতটা আগে থেকে গোল সেট করি না, যার যার জন্য পরবর্তীতে বুঝতে পারি না, সাপোজ গ্রাজুয়েশন কমপ্লিট করেও আমরা বুঝতে পারি না আমরা কি করতে চাই বা কি করব। ওই জিনিসটা করা যাবে না। এখানে এসে অবশ্যই আপনাকে স্পেসিফিক চিন্তা ভাবনা করে আগাতে হবে, তাহলে ভালো হবে। বা ওকে। জবের ফেসবুক পার্সপেক্টিভে থেকে যেটা একটা বলছিলেন প্রশ্ন আপনি। আছে। সাবির হাসান জয়, উনি হচ্ছে চীন থেকে ব্যাচেলর ডিগ্রি শেষ করেছেন। উনি বিজনেস স্কুলে বিজনেস স্কুলের আন্ডারে বাট মাস্টার্স করতে চাচ্ছেন উনি জাপানে। সেক্ষেত্রে কি করতে পারে? চীন থেকে বিজনেসের উপরে উনি আন্ডার গ্রাজুয়েট শেষ করেছেন। আমার মনে হয় এই আহ, কোশ্চেনটা ভাইয়া দিতে পারবে ভালো।
আমার যেটা বেশি। আমার মনে হয় যে এই কোশ্চেনটা আমি নেই, কারণ হচ্ছে যেহেতু আমি হ্যাঁ। এই সাবজেক্টে রিলেভেন্ট। তো আপনি যেহেতু চীনে এখন ব্যাচেলর করছেন বিজনেস স্কুলে, তো আমি বলবো আপনি, আমি জানি না আসলে কোন ইয়ারে আছেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। আমি বলবো আপনি যদি ফোর্থ ইয়ারে যান অথবা এর আগে যদি থেকে থাকেন তাহলে তো প্রিপারেশন এত বেশি কিছু নেই। ফোর্থ ইয়ারে থাকলে আমি বলবো যে আপনি বিশেষ করে 4-1 বা 4-2 যে সেমিস্টার থাকে তখন থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন। প্রিপারেশন বলতে প্রফেসর সাথে প্রফেসরদের সাথে মেইলে কন্ট্যাক্ট করা, এবং হচ্ছে এখানে জাপানে মাস্টার্স প্রোগ্রামে আসার জন্য আপনার আইএলটিএস লাগবে। দ্যাটস ইট আমি মনে করি। আর যেহেতু মাস্টার্স প্রোগ্রাম কাইন্ড অফ রিসার্চ বেসড প্রোগ্রাম, তো যদি সম্ভব হয় আপনার ব্যাচেলর প্রোগ্রাম থেকে কোনো একটা থিসিস রিপোর্ট বা একটা পাবলিকেশন যদি সম্ভব হয় সেটা করতে পারেন। বেসিক্যালি আমরা আরেকটা সেশন আসলে করছিলাম যে আন্ডারগ্রেড থেকে কিভাবে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আসা যায়। আপনি মনে হয় আমাদের এই ভিডিওটা দেখলে আপনার প্রশ্নের অ্যান্সার গুলো পুরোপুরি পাবেন। তারপরে যতটুকু বললাম এতটুকু মনে হয় আপনার প্রশ্নের উত্তর কভার হয়ে যাওয়ার কথা। তারপরে একটু অ্যাড করতে চাই যে মাস্টার্স এর জন্য বেসিক্যালি সেশন যদি চিন্তা করি, এপ্রিল এবং অক্টোবর এই দুইটা সেশন থাকে। তো আপনাকে প্রফেসর ম্যানেজ করা লাগতে পারে এর আগেই। তো হচ্ছে আপনার অক্টোবর সেশন অথবা এপ্রিল সেশন আপনি যদি মিক্সড এর আন্ডারে আসতে চান বা প্রফেসর ফান্ডিং, তো অবশ্যই এর আগে আপনাকে প্রফেসরদের ম্যানেজ করে ফেলতে হবে। এটা গুরুত্বপূর্ণ জাপানে আসার জন্য। ভাই নজরুল ভাই, পরের প্রশ্নে চলে যান। আচ্ছা, ঠিক আছে। আমি এখানে শুধু একটা পয়েন্ট এড করতে চাই। মোটামুটি জাপানে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে যারা আসতে চায়, আমরা সবাইকে স্কলারশিপ নিয়ে আসতে বলি তো। তো সেটা হুম, বেসিক্যালি 1 ইয়ার আগে থেকে শুরু হয়। কারণ নেক্সট স্কলারশিপে মানে প্রসেসটা 1 ইয়ার আগে থেকে শুরু হয়। কারণ নেক্সট স্কলারশিপের জন্য ১ বছরের মতো সময় লেগে যায়। কিন্তু আপনি যদি হুম। সেলফ ফান্ডে আসেন তাহলে ৬ মাস আগে থেকে শুরু করলেও চলে। বিকজ টাইমিং ইজ অলসো ইম্পোর্টেন্ট, রাইট? ওকে, আমি তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাব। যে প্রশ্নটা নিয়ে আমরা কথা বলছিলাম জনাব মিজের সাথে, যে জাপানে জব প্রসপেক্ট কেমন বা ক্যারিয়ারে কিভাবে ডিসাইড করতে হয়। আমি এখানে যেটা এড করতে মানে কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে আসলে জাপানে জব অ্যাভেলেবিলিটি কেমন, মানে কোন সেক্টরে কেমন জব আছে বা জব খুঁজলে আসলে পাওয়া যায় কিনা। আচ্ছা ভাই, একটা গুড কোশ্চেন করছেন। সেটা হচ্ছে আমি যেমন এখানে এসে ১ বছর ল্যাঙ্গুয়েজ করার পর থেকেই আমি জব সার্চ করা শুরু করি বিভিন্ন মাধ্যম দিয়ে, যে কোন কোন প্রতিষ্ঠান থেকে জব পাওয়া যেতে পারে, কোন কোন মাধ্যম আছে। সেটা সরকারি মাধ্যম হতে পারে, অথবা প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠান আছে তার মাধ্যমে। বিভিন্নভাবে আমি চেষ্টা করছি জবের জন্য। তো সেখান থেকে আমার মনে হয়েছে সবচেয়ে ভালো পসিবিলিটি আছে জব পাওয়ার, সেটা হচ্ছে যে অবশ্যই আপনি কিছুক্ষণ আগে বলছিলেন জাপানে সবচেয়ে এখন বেশি আছে আইটি ক্ষেত্র। আইটি ক্ষেত্রে সবচেয়ে বেশি জব আছে। অন্যান্য ক্ষেত্রেও জব আছে, সেটা হতে পারে অটোমোবাইল অথবা অন্যান্য সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর সাইড গুলোতে জব অ্যাভেলেবিলিটির কোনো সমস্যা নেই। বাট যেটা আরেকটু জিনিস মনে হচ্ছে যে বিজনেস লেভেলের বিষয়টা অত আমি ভালো জানি না, বিজনেসের সাইড গুলোর জব কেমন পসিবিলিটি। বাট আমার মনে হয়েছে যে আপনার ইঞ্জিনিয়ারিং সাইড গুলো জব অ্যাভেলেবিলিটি জাপানে প্রচুর প্রচুর সম্ভাবনা রয়েছে এবং প্রচুর জব আছে। আমি যখনই একটা জব সার্চ করতাম দেখা যেত যে একটা জবের আন্ডারে বা একটা সাম সিম্পল কয়েকটা, যদি আমি আমার স্কিল দিয়ে আমি জব সার্চ করতাম বিভিন্ন জায়গা থেকে, প্রচুর জব পেয়ে যেতাম। একদিনেই দেখা যেত যে প্রায় ওরকম ৩০-৪০টা জব পেয়ে যেতাম, ৩০-৪০টা অ্যাপ্লিকেশন করার মতো ক্যাপাবিলিটি হয়ে যেত। তো এই যে অ্যাভেলেবিলিটি এইগুলো যদি না থাকতো তাহলে তো এই এত জব আসতো না প্রতিদিন। তো এইভাবে আমার সার্ভে থেকে মনে হচ্ছে জবের পসিবিলিটি অনেক বেশি। বাট ওই যে আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে স্পেসিফিক হতে হবে, স্পেসিফিক সাবজেক্ট হতে হবে, প্লাস আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটা ভালো হতে হবে। আই হোপ জব খুব ইজিলি আপনি পেয়ে যাবেন। আমি একটা ডেটা এখানে মানে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে জাপানের যে মিনিস্ট্রির একটা ডেটা আমি দেখেছিলাম, রিসেন্ট ডেটা। সেটা হচ্ছে জাপানে প্রায় এখন এই মুহূর্তে জবে আছে বলা যায় কত 95% এর মতো লোক হচ্ছে জব করে, অর্থাৎ 5% এর মতো লোক হচ্ছে জব করে না। বাট অ্যাকচুয়ালি যদি আমি বলি সেটা আসলে দে আর ইন বিটুইন জব। ফর এক্সাম্পল আমি একটা কোম্পানিতে জবে আছি, এখন আমি যদি এই কোম্পানি থেকে অ্যানাদার একটা কোম্পানিতে জবে সুইচ করতে চাই তাহলে আমার কিন্তু ২ মাস বা ৩ মাস হয়তো বাফার টাইম থাকতেছে। তো দ্যাট 5% মিনস দে আর নট ইন জব বাট দে আর ইন বিটুইন ইন জব। সো আমি বলবো যে এখানে জাপানে মোটামুটি জবের মানে কোনো ক্রাইসিস নেই। একটা কথা আছে যে টেকনিক্যাল ফিল্ড যেগুলো ১৩০টা জবের এগেইনস্টে ১০০ জন লোক আছে, অর্থাৎ 30% লোকের শর্টেজ আছে। সো দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক। যদি কেউ টেকনিক্যাল সাবজেক্টে জাপানে পড়াশোনা করতে আসতে চায় বা জব করতে আসতে চায় তার জন্য খুবই প্রসপেক্টিভ। সে সাথে আমি ১-২টা ডাটা শেয়ার করি। যেমন
বিশেষ করে যারা কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে তাদের জন্য আমি জাপানকে খুবই রিকমেন্ড করি, বিকজ জাপানে এই সেক্টরে এখন সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার বা মানে হিউম্যান রিসোর্সের অভাব। যদি কেউ কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টে মাস্টার্স বা ব্যাচেলর বা পিএইচডি প্রোগ্রামে কাজ করে, তারপরে আমি মনে করি তার জব পাইতে 1 উইক লাগবে ম্যাক্সিমাম, বিকজ দেয়ার আর লট অফ কোম্পানি দে আর রিগোরাসলি সার্চিং ফর পিপল টু হায়ার ইন দেয়ার কোম্পানি। সো দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক ডেটা, এবং আমার কাছে এই ডেটা আছে। আমার কাছে যেমন আরো কিছু ডেটা আছে, কিছু রিক্রুটিং কোম্পানি আমার সাথে কন্ট্যাক্ট করছিল যে তারা অটোমোবাইলের রিপেয়ারিং এর জন্য, বেশ করে অটোমোবাইলে যারা ডিপ্লোমা করছে, তো তাদেরকে হায়ার করতে চায়। এছাড়া আইটি কোম্পানি, দুইটা রিক্রুটিং কোম্পানি আমার সাথে যোগাযোগ করছে, দে আর ওয়ান্ট টু হায়ার সামওয়ান ফর আইটি পার্সোনাল। সো আই উইল সে ইন এ সামারি লাইক দেয়ার আর লট অফ জবস। তো এখানে যারা আসলে পড়তে আসে, আমি এমন কাউকে দেখিনি যে জব খুঁজছে বা জব না পেয়ে দেশে ব্যাক করছে। দিস ইজ রেয়ার। ভাই, ফেসবুক থেকে নাসিম ভাই জিজ্ঞাসা করেছে যে অনেক বড় প্রশ্ন। তো উনি ডিপ্লোমা শেষ করেছে, এখন ট্রিপলিতে বিএসসি করতেছে, বাট উনি জাপানে মাস্টার্স করতে আসতে চাই। তো দুইটা ওয়ে বলেছে, যে ভাষা কোর্সে আসবে নাকি অন্য কোনো উপায়, সহজ উপায় আছে কিনা আসার। মানে একটু যদি অ্যাড করেন নজরুল ভাই। আচ্ছা, এই প্রশ্নটা মনে হয় মিজু থেকে আমি একটু বেটার ওয়েতে রিপ্লাই দিতে পারবো। তার কারণ হচ্ছে যে যেহেতু সে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আছে, হ্যাঁ। তো প্রথম কথা হচ্ছে সে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা কমপ্লিট করেছে, এখন বিএসসি করছে। তো সে চাইলে জাপানে মাস্টার্স করতে আসতে চায়, সেক্ষেত্রে মাস্টার্স করতে আসার জন্য তার যে ওয়ে, ইজিয়েস্ট ওয়ে আমি বলবো, যদি স্কলারশিপ নিয়ে আসতে পারে, অর্থাৎ পিএইচডি প্রোগ্রামে, ও সরি, সে হচ্ছে ব্যাচেলর করছে, সে মাস্টার্স, সে যদি স্কলারশিপ নিয়ে, জাপানিজ মনোবর্ষ স্কলারশিপ বা আরো অন্যান্য ছোট ছোট স্কলারশিপ আছে, সেই স্কলারশিপ গুলো যদি ট্রাই করে, প্রফেসর ম্যানেজ করে, দেন সে আসতে পারে। আমি মনে হয় আমি যেটা মনে করি, সে যখন মাস্টার্স প্রোগ্রামে আসবে, আসার পরে এখানে ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ হলো, দেন বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ করলো এবং ইজিলি একটা জবে প্লেসমেন্ট পেতে পারে। এটা একটা ওয়ে হতে পারে। আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবে কিনা এটা আসলে তার ডিসিশন। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সে আসতে পারে, সেই ক্ষেত্রে তার এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে যেটা হবে, সেলফ ফান্ডে পড়তে হবে। ল্যাঙ্গুয়েজটা তো আর খুব বেশি স্কলারশিপ পাওয়া যায় না। নিজে আপনি কি বলেন, খুব বেশি স্কলারশিপ কি পাওয়া যায়? না ভাই, একেবারেই না। প্রাথমিক একেবারেই পর্যায়ে না। আপনি স্কলারশিপ পাবেন না, পরবর্তীতে এখানে এসে আপনার পারফরমেন্সের উপরে কিছু কিছু হুম, প্রতিষ্ঠান আছে আপনাকে স্কলারশিপ দেবে, সেটার পরিমাণও খুবই ক্ষীণ। তো আলটিমেটলি হুম, বলতে পারি যে সেলফ ফান্ডের উপরে ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজ কোর্সটা টোটালি। হুম। তাহলে যেহেতু বোঝা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে খুব বেশি স্কলারশিপ নেই, একদম খুবই কম। তো যদি কেউ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চায়, তাহলে 2 বছর একটা ভালো অ্যামাউন্টে টাকা যাবে। যদি এতটুকু টাকা থাকে, হি অর শি ক্যান কাম ইন জাপান অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম স্টুডেন্ট। অথবা যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, সেই ক্ষেত্রে স্কলারশিপ নিয়ে মাস্টার্স প্রোগ্রামে আসতে পারে। আমি সেই ক্ষেত্রে বলবো মাস্টার্স করলে এখানে জবের পসিবিলিটি অবশ্যই বাড়বে, এবং তার জাপানিজ কালচার বা অ্যাডাপ্টেশনটা খুব ইজিলি হবে, এবং তার জন্য জব পাওয়া সহজ হবে। এই তো, আমি মনে হয় আপনার প্রশ্নের অ্যান্সারটা উত্তর দিতে পেরেছি। ওকে। ইন দ্য মিন টাইম আমাদের সাথে যারা জয়েন করছেন সকলকে ধন্যবাদ। আমরা আজকে কথা বলছি জাপানে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চায়, তাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার কি কি ওয়ে থাকতে পারে, তাদের প্রসপেক্টিভ জব অপরচুনিটি কেমন, সেসব নিয়ে কথা বলছি। যারা জয়েন করছেন তাদের সকলকে ধন্যবাদ। আর আমাদের এই প্রোগ্রামটা আমরা করছি বিসাস থেকে। বিসাস হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড অ্যালামনি অ্যাসোসিয়েশন ইন জাপান। তো মিজোর কাছে আমি পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই যে জাপানে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চায়, তারা আসলে মিনিমাম কতটুকু ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে আসা উচিত? ফর এক্সাম্পল N1, N2, N3, N4 or N5, বা এরকম কোন লেভেলটা আসলে মিনিমাম করে দেন? কারণ হচ্ছে এম্বাসিতে ভিসা পেতে গেলে তো এখন বেশ স্ট্রাগল করতে হয়। তো কোন জি। ল্যাঙ্গুয়েজ, মানে কোন লেভেলটা মনে হয় করে কমপ্লিট করে আসা বেটার, এবং ভিসাতে প্রবলেম হবে না, ভিসা হুম, ফেসিং এ? আচ্ছা, সেটা হলো এখন বাংলাদেশ থেকে এখন যেটা লেভেলে আসছে, আগে যে সময় ছিল তখন অত ভালো লেভেল কমপ্লিট না করে এসেও ভালো কিছু করা সম্ভব হয়েছিল, বাট এখন জাপানে অনেক বেশি ফরেনার। তো সেই ক্ষেত্রে কম্পিটিশনটা আমার কাছে মনে হয়েছে এই দিক থেকে, ল্যাঙ্গুয়েজের এই সাইড গুলো থেকে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, স্পেশালি ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো সেই জন্য এখন জাপানিজ লেভেলটা যত বেশি ভালো হবে তত ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। জাপানিজ, শুধুমাত্র জাপানিজ লেভেলটা অনেক ভালো থাকলে অনেক সময় প্রিফার, মানে সে পাইলটটা অনেক বেশি পেয়ে যাবে। আমার মনে হয় জাপানিজ লেভেলটা মিনিমাম N4 পর্যন্ত তার বাংলাদেশ থেকে করে আসা উচিত। ওকে।
আপনি কি কোনো এজেন্সি রিকমেন্ড করেন যে যে এজেন্সির থ্রুতে আসতে পারবে? কারণ এজেন্সি যারা বিশেষ করে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে তারা এজেন্সি ইউজ করে বিকজ অফ আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা অনেক কিছু জানে না এবং হচ্ছে এজেন্সি কিছুটা প্রয়োজন রয়েছেও কারণ ডকুমেন্টেশনের জন্য আসলে অনেকটা হেল্প লাগে অনেক সময়। আপনি কি কোনো এজেন্সি রিকমেন্ড করেন বা এজেন্সির আসলে ফাংশনটা কি? কেন এজেন্সি আচ্ছা ইউজ ভাইয়া। করা যেতে পারে কিনা বা এই জাতীয় যদি তথ্যগুলো দেন একটু। আচ্ছা ভাই। আসলে আমার কাছে মনে হয়েছে এজেন্সি আমার তেমন কোনো রিকমেন্ডেশন নাই। স্পেসিফিক যে এই প্রতিষ্ঠানটা পারফেক্ট বা ওই প্রতিষ্ঠান পারফেক্ট। এমন কোনো রিকমেন্ডেশন আমার নাই। তবে আমার কাছে যেগুলো মনে হয়েছে যে স্পেশালি দরকার হয় তখনই এজেন্সির মাধ্যম। যখন আসলে সাপোজ আমার যে সমস্যাগুলো হচ্ছিল, আমার স্পেশালি ব্যাংক স্টেটমেন্ট প্রাথমিক পর্যায়ে ভালো ছিল না। সাডেনলি আমি আমার ৩ বছরের পুরনো ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হচ্ছিল। তো কিন্তু আমি তখন জোগাড় করতে পারছিলাম না। একটা মিস্টেকের কারণে ব্রাঞ্চ চেঞ্জ করার কারণে আমার আব্বুর অ্যাকাউন্ট ব্রাঞ্চ চেঞ্জ করার কারণে সেটা আবার নতুন হয়ে গেছিল। তো এটা নতুন অ্যাকাউন্ট হলে তো সেটা সেটা নির্ভরযোগ্যতা পায় না। সেক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। তৈরি হয় যে আসলেই সে কতটুকু মানে সলভেন্ট আরকি। তো এই যে সমস্যাটা হয়েছিল, তখন আমার স্পেশালি মনে হয়েছে যে আসলে এজেন্সি যদি আমাকে হেল্প না করতো তাহলে হয়তোবা ওইখানে আমি থেমে যেতাম। আসা হতো না। তো এই স্পেশালি ডকুমেন্টস এর জায়গাটাতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে আসলে আপনার হচ্ছে বিভিন্ন এজেন্সি। আর তো আগেই বলেছি যে আমাদের অনেক নাম ভুল থাকে, সার্টিফিকেট নাম ভুল থাকে, বাবা-মার নাম ভুল থাকে। স্পেশালি ডকুমেন্ট রিলেটেড ইস্যুতেই মেইনলি আমাদের হেল্প প্রয়োজন আসলে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন মাধ্যম। আর স্পেসিফিক আমার কাছে তেমন কোনো ইয়ে নাই যে এই প্রতিষ্ঠানটা পারফেক্ট। সব প্রতিষ্ঠানেরই কম বেশি তাদের লিমিটেশন থাকে। তার মধ্যে যেটা বললাম যে আমার কাছে আমি তো খুব বেশি প্রতিষ্ঠানের সাথে ওভাবে সংযোগ হইনি। আমি আসছি চিবান থেকে আর আমি ফার্স্টে ট্রাই করছিলাম হচ্ছে ড্যাফোডিল জাপান এটি থেকে। তো এই ২ টা প্রতিষ্ঠানের সাথে আমার আসলে যোগাযোগ হয়েছে। তাদেরকে আমি মানে স্পেসিফিকলি আমি রিকমেন্ডেশন করছি না। বাট আমার মনে হয়েছে তাদের সব প্রতিষ্ঠানের যেটা বললাম যে কিছু স্পেসিফিক লিমিটেশন থাকে, তাদের কিছু ব্যারিয়ার থাকে। বাট ওভারঅল তারা মোটামুটি ভালো সার্ভিস দেয়। ওকে। থ্যাংক ইউ। আমাদের ফেসবুক থেকে আনিসুর রহমান পলাশ ভাই এবং মোহাম্মদ শাকিল আহমেদ দুইটা প্রশ্ন করেছেন। আনিসুর রহমান পলাশ ভাই জানতে চেয়েছেন যে ল্যাঙ্গুয়েজ শেষ করে স্কলারশিপের জন্য আবেদন করা যায় কিনা। আহ নজরুল ভাই বা মিজু যদি এটা কিছু অ্যাড আমি করেন। মনে হয় তার কোশ্চেনটা একটু ক্লিয়ার না। একটু কোশ্চেনটা ক্লিয়ার করি তাহলে হ্যাঁ, আমাদের answer দিতে সুবিধা হবে। সেটা হচ্ছে সে ল্যাঙ্গুয়েজ শেষ করে স্কলারশিপের জন্য আবেদন করা যায় কিনা এটা বলতে সম্ভবত বুঝিয়েছেন যে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজের একটা লেভেল ফর এক্সাম্পল N5 কমপ্লিট করলো অথবা N4 কমপ্লিট করলো দেন হুম, জাপানে আসতে চাচ্ছে সে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা যদি হুম, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে হয় মিজু বলতে পারবে যে এটাতে আসলে সে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে কিনা এবং কত দেওয়া যাবে এটা একটা আচ্ছা প্রশ্ন ভাই। হতে পারে। আমার কাছে যেটা মনে হয়েছে উনি হয়তোবা যেহেতু স্কলারশিপের জন্য কথা বলেছে, মেবি উনি মিনিমাম হয়তো ব্যাচেলর কমপ্লিট করছে বাংলাদেশ থেকে হয়তো। আমার মনে হয় উনি ক্লিয়ার করবে, আমরা পরে হয়তো অ্যান্সার দিতে পারি, উনি যদি আচ্ছা, শুনে থাকেন যাই আমাদের হোক আমি তথ্যটা ২ টা ক্লিয়ার জিনিস করে করবে। চিন্তা করছি। যে ১ নম্বর আমার কথাটা বলি, আমি যেহেতু আপনার ব্যাচেলর কমপ্লিট করে এসেছিলাম। তো সেক্ষেত্রে আমি ১ বছর পর থেকে ওই চিন্তাও করছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠানে কিভাবে স্কলারশিপ পাওয়া যায়। সেজন্য ট্রাই করছিলাম। তো অনেক সময় অত ভালো রেসপন্স পাইনি আনফরচুনেটলি। হয়তোবা আমি বলছিলাম যে আসলে খুবই কম সময় থাকে আসলে। আপনি একসাথে ল্যাঙ্গুয়েজ করা প্লাস রাতে জব করা। সো স্পেশালি আবার জব সার্চ করা। সো ওভারঅল আমি অত ভালো মানে টাইমিংটা করতে পারি নাই। বাট অবশ্যই পসিবিলিটি আছে। এখানে এসেও আপনি স্কলারশিপ পাবেন না কেন? বাংলাদেশ থেকে যদি পান, এখানেও পাবেন। কিন্তু ওইভাবে আপনি আগেই যেটা বললেন, নজরুল ভাই বলল যে আপনার আ যে, যে স্পেসিফিক সাবজেক্টের উপরে আপনার সেই আপনার টিচারের কমিউনিকেশন তৈরি করতে হবে, তাকে মেইল করতে হবে। সে সমস্ত টিচারকে বিভিন্ন মাধ্যম দিয়ে আপনার যেটা ওয়ে, সেই সেম ওয়েতেই আপনি এখান থেকে আপনি স্কলারশিপ পেতে পারেন ল্যাঙ্গুয়েজ কোর্স করে। আমি জানি না উনি কিভাবে উনি কেন স্পেসিফিক বুঝতে পারছি না উনার কোশ্চেনটা যদিও। হুম। আচ্ছা, আচ্ছা, আরেকটা নাসিম প্রশ্ন ভাই। আছে না? হুম, নজরুল ভাই। নাসিম ভাই যে প্রশ্নটা করেছে ভাইয়া আমার প্রশ্ন হলো আমি যদি ভাষা কোর্সে আসি ওকে আপনি আসলেন ভাষা কোর্স শেষ করে আমি কি এমএসসি করতে পারবো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে? ইয়েস, দ্য অ্যান্সার ইজ ইয়েস। আপনি যদি এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন শেষ করে
আপনি যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি আপনি এমএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন এবং স্কলারশিপও পেতে পারেন। কোনো সমস্যা নেই। আপনাকে যেটা করতে হবে, প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে হবে, একজন প্রফেসরকে ম্যানেজ করতে হবে, দেন একটা অ্যাপ্লিকেশন প্রসিডিউর আছে, প্রসিডিউর ফলো করবেন, দেন ইউ ক্যান গেট দ্য স্কলারশিপ। এটা কিন্তু অ্যাকচুয়ালি সেম, মানে বাংলাদেশ থেকেও যদি কেউ এমএসসি করতে চায় তারও কিন্তু ওই প্রফেসর ম্যানেজ করে দেন আসতে হবে। বাট এখানে কেউ ল্যাঙ্গুয়েজ করে আসলে তাকেও এখানে থেকেও আবার প্রফেসরকে ম্যানেজ করতে হবে। একটা নো বেনিফিট দেয়ার। আহ জি, তেমন তেমন কোনো সর্দার, বেনিফিট নাই বলে আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ। হুম, হুম, হুম। মানে এটা তার একটা এক্সট্রা ওয়ার্ক হলো আরকি। আমার মনে হয় তো সর্দার তানভীরুল ইসলাম মেবি সেম কোশ্চেন করেছে। আমাদের আগের একটা প্রশ্ন ছিল যে ট্রিপল শেষ করে ইজি ওয়েতে আসার উপায় কি বা এরকম টাইপের। নজরুল ভাই মনে হয় দেখতে পাচ্ছেন হুম, স্ক্রিনে। তার প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইজি ওয়ে টু ক্যারি মাই ফ্যামিলি উইথ মি ইন জাপান এট এ টাইম। সো দ্য অ্যান্সার ইজ লাইক, আপনি জাপানে যখন পড়াশোনা করতে আসবেন, সেটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হোক বা মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রাম যাই হোক না কেন, আপনি আপনার স্পাউসকে নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। তো সাধারণত যেটা হয়, স্পাউসের জন্য এখানে সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি লাগে, অর্থাৎ আপনার জাপান গভর্নমেন্টের ইমিগ্রেশন থেকে আপনার স্পাউসকে এখানে আনার জন্য আপনার গভর্নমেন্ট থেকে একটা পারমিশন লাগে, সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি যেটাকে বলে। তো আমরা যতটুকু দেখি সবার ক্ষেত্রে যেটা হয় যে সবাই সাধারণত নিজে আগে আসে, এসে তার লাইফটা সেটেল করে, মানে একটা বাসা ঠিক করা, ডকুমেন্টেশন রেডি করা, দেন তার ওয়াইফকে নিয়ে আসে। ইউজুয়ালি হয় 6 মান্থ লাগে। আমি মনে হয় যে আপনার যে প্রশ্নটা যে ফ্যামিলি মেম্বারকে নিতে পারবেন কিনা, হ্যাঁ, আপনার এখানে আনার কোনো বাধা নেই, আপনি আনতে পারবেন। তবে সেক্ষেত্রে 6 মাসের মতো অপেক্ষা করা লাগবে ডকুমেন্টেশনের প্রিপারেশনের জন্য। সো দ্যাটস দ্য অ্যান্সার। তো আমি একটু ভিন্ন টপিকে যেতে চাচ্ছি মিজুর কাছে। আমি মনে হয় অডিয়েন্সদের কোশ্চেন একটু পরে আবার নিতে পারি। সেটা হচ্ছে যে আসলে জাপানে আমরা যারা আসি, কেউ মাস্টার্স বা ব্যাচেলর অথবা পিএইচডি প্রোগ্রামে, সবারই একটা মানে কি বলবো, একটা লম্বা হার্ড জার্নি থাকে, ডিফিকাল্ট কিছু ওয়ে থাকে, যে অনেক স্ট্রাগল করে আসতে হয়। আমার মনে হয় মিজোর এরকম একটা জনাব মিজোর একটা এরকম স্ট্রাগল বা জার্নি আছে। বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আছে, আমি তাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলেছি, তাদের স্ট্রাগলটা আমার কাছে বেশি মনে হয়েছে। মিজো যদি শেয়ার করতেন যে আপনার জার্নিটা, অর্থাৎ কিভাবে, আপনার বাড়ি সম্ভবত কুষ্টিয়া, রাইট? জি ভাই। তো কুষ্টিয়া একটা ছেলে কুষ্টিয়া থেকে এখন কানাজাওয়াতে এসে একটা জাপানের একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে কাজ করছে। এই যে একটা জার্নি কুষ্টিয়া টু কানাজাওয়া, আমি এই জার্নিটা শুনতে চাই যে কি স্ট্রাগল গুলো ফেস করে আসলে আসছেন। আমি একটু আমাদের অডিয়েন্সদের একটু ইন্সপিরেশন দিতে চাই আপনার জার্নিটা থেকে। আচ্ছা ভাই, আমি শর্টে বলি, এত বেশি ডিসক্রাইব না করাই ভালো। শর্টে যেটা বলছি সেটা হচ্ছে যে আমি খুবই একটা অজপাড়া গ্রামের ছেলে বলতে পারি, বাংলা ভাষায় যেটাকে বলে। তো আমি আমার ইভেন আমার কলেজ, স্কুল সবকিছু কমপ্লিট করছি আমি ওই গ্রামের মধ্যেই আর কি। এরপরে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হই, তারপর ওইখানে সেটা কমপ্লিট করে দেন একটা বাংলাদেশে জব করি একটা আইটি ইঞ্জিনিয়ার হিসেবে, সেখানে 1 বছর মতো। এর মাঝে আমি বিভিন্ন ওয়ে খুঁজতেছিলাম যে কিভাবে আসলে ভালো কিছু করা সম্ভব বা বাইরে কিভাবে পড়াশোনা করতে যাওয়া সম্ভব। তো তো শেষমেশ আমি জাপানকেই চুজ করি এবং সবচেয়ে ইজি ওয়ে মনে হয়েছে যে ল্যাঙ্গুয়েজ কোর্সে এসে এই দেশে ভালো কিছু করা সম্ভব। এবং অনেক বড় ভাইদের কাছ থেকে শুনছিলাম যেহেতু ল্যাঙ্গুয়েজটা বড় ব্যারিয়ার এই দেশে, তো সেই দিক থেকে চিন্তা করে আমি ল্যাঙ্গুয়েজ স্টার্ট করি। এবং তারপরে আপনার এখানে বিভিন্ন মাধ্যমে মানে স্পেশালি হ্যাসেল বেশি ফিল করেছিলাম ডকুমেন্টস তৈরি করার ক্ষেত্রে, কারণ অনেক কিছু বলছিল না, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সবকিছু মিলায়। তো ওইখানে বেশি কষ্ট হওয়ার পরে যাই হোক আল্লাহর রহমতে সেটা কমপ্লিট করতে পারি। এরপরে জাপানে আসি। এসে সবচেয়ে যে মনে হয়েছে যে তখনই শুরু হয়েছে স্ট্রাগলিং কাকে বলে। স্পেশালি দেখা যেত যে এমনও দিন গেছে আমার, যে ২ দিন মানে ২ দিন বা ৩ দিন পার নাইট কাজ করতে হচ্ছে। তারপরে ঠিকই আবার সকালবেলায় আপনার স্কুলে যেতে হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য, ল্যাঙ্গুয়েজ স্কুলে। তো সময় খুবই কম পাওয়া যেত ঘুমানোর জন্য। 2 আওয়ার্স মিনিমাম 3 আওয়ার্স এর বেশি পাওয়া যেত না। সো খুবই টাফ হয়ে যেত নিজে রান্না করে খাওয়া, মানে সব মিলাই আরকি। এত বেশি মানে বিজি লাইফ আরকি। মনে হয়েছে ওই স্পেশালি ওই ২ বছর আরকি। তো অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। আর স্পেশালি আগেই বলেছি আমি তেমন কোনো ওয়েল এডুকেটেড ফ্যামিলির ছেলে না। যদিও এটা ফ্র্যাঙ্কলি বলতে আমার কোনো লজ্জা নেই। এই আরকি। আর
অনেক স্ট্রাগল তো করতে হয়েছে সেগুলা আসলে ওভারঅল আর কি। তবে ভালো, আল্লাহ রহমতে এই পর্যন্ত এসে এখন ভালো, আল্লাহ রহমতে ভালো ফিল করে। ধন্যবাদ মিজু। আমি আপনার উত্তরোত্তর সাকসেস কামনা করছি। এবং আপনি যে ফ্র্যাঙ্কলি বললেন যে খুবই অজপাড়া গায়ের একটা ছেলে, এই যে স্ট্রাগল করে এখানে এসে আপনি এস্টাবলিশ হয়েছেন, আমরা খুবই হ্যাপি। আমি অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করে যে আমার কাছে কোনো এজেন্সির ইনফরমেশন আছে কিনা, যাদের কিছু টাকা দিলাম তারা আমাকে জাপানি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পাঠিয়ে দিবে। তো বেসিক্যালি আসলে সব বিষয়গুলো তো ওভাবে চ্যাটে বলা যায় না। তো যেহেতু লাইভ সেশনে আছি, একটু গল্পের মতো আমরা ঘরোয়া টাইপের একটা প্রোগ্রাম, তো আমার মনে হয় তাদেরকে এই মেসেজটা দিতে চাই যে অনেকে মনে করছে যে জাপানি আসলেই আমি মনে হয় স্বর্গ পেয়ে গেলাম। ব্যাপারটা আসলে ওরকম না ঠিক। কারণ হচ্ছে যে এখানে আসার পরও অনেকে অনেক স্ট্রাগল করতে হয়। বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে তারা যদি সেলফ ফিন্যান্সে আসে, দেখা যায় ৬ মাসে প্রায় ৬ লাখ ইয়েন বা ৭ লাখ ইয়েনের মতো টিউশন ফি দিতে হয়। প্রতি মান্থে আবার হচ্ছে লিভিং এক্সপেন্স আছে। সো পুরো একটা প্রসেসের মধ্যে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। তো এই স্টুডেন্ট গুলো এসে সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন ক্লাস করে ল্যাঙ্গুয়েজ শিখে আবার হচ্ছে এই তাদের টিউশন ফি বা লিভিং এক্সপেন্স কে কাভার করার জন্য সাম পার্ট টাইম ওয়ার্ক করে এবং দে রিয়েলি ডিড সাম মানে গ্রেট জব ইন দিস 2 ইয়ার্স অর সামথিং লাইক দ্যাট। সো লাইফটা আসলে ইজি না। যারা সাকসেস পেতে চায় আমি বলবো বাংলাদেশে আছে যারা বিজনেস করছে বা পড়াশোনা করছে, বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত যে এই জিনিসগুলো ইজি না। উই নিড টু ওয়ার্ক হার্ড, আদারওয়াইজ সাকসেস এত ইজি না। আসলে এটা একটা আমি বিষয়। এখানে একটু এড করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে আপনার কথার সাথে সাথে সেটা হচ্ছে এত স্ট্রাগলের মাঝেও আপনাকে আমি আগেই বলছিলাম যে ল্যাঙ্গুয়েজটার দিকে আবার খেয়াল রাখা খুবই জরুরি হয়ে পড়ে। আপনি সাপোজ 2 আওয়ার সময় পাচ্ছেন, তার মানে আপনি যদি মনে করেন ল্যাঙ্গুয়েজ পড়ে থাক, আমি জবটা কন্টিনিউ বেশি করে করি, আরো বেশি ইনকাম করি, এটা তো আমাদের ভিতরে চলে আসে, যেহেতু অনেক কষ্ট অলরেডি আমরা করে আসি, স্পেশালি ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসি। তো সেক্ষেত্রে খুবই প্রবলেম হয়ে যায়, ফ্যামিলি বার্ডেন বলেন বা এখানে এসে টিউশন ফি কালেক্ট করা, এখানের এক্সপেন্স কালেক্ট করা, সব মিলায়। বাট এর মাঝেও আমার মনে হয়েছে যে একটু স্পেস রাখা উচিত, সেটা হচ্ছে যে আপনার স্টাডির জন্য আপনার লাস্টলি যে গোলটা, সাপোজ আপনি ডিপ্লোমা করে গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েটে আসেন অথবা গ্রাজুয়েশন করে আসেন, বোথ অফ তাদের দুজনের জন্যই আমার মনে হয়েছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে, ল্যাঙ্গুয়েজের জন্য, পড়াশোনার জন্য একটা স্পেসিফিক জায়গা রাখা উচিত। এত কিছুর মাঝেও, এত স্ট্রাগলের মাঝেও কখনোই ভুলে যাওয়া উচিত না যে ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ম্যাটার, বাট ল্যাঙ্গুয়েজ ইজ এ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। এটা সবসময় মনে রাখতে হবে যত স্ট্রাগলই আপনি করেন তার মাঝে। ল্যাঙ্গুয়েজ মিনিমাম আপনাদের, আমার রিকমেন্ড থাকবে পার্সোনালি, সেটা হচ্ছে যে ২ বছর ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসতে চাচ্ছে তারা এসে যেন মিনিমাম N2 তারা তুলতে পারে, সেই লেভেলে তার স্টাডি তাদের ওয়ার্ক হার্ড করতেই হবে। N2 না তুলতে পারলে আসলে আপনি ভাইয়া যেটা বললেন জবের অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি, বাট তাদের সুন্দর যে জব, জব তো অনেক আছে, কিন্তু ভালো জব পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আহ তো ধন্যবাদ জনাব মিজু। আমি যেহেতু আমাদের সেশনটা অলরেডি 46 মিনিটের মতো হয়ে গেছে, আমরা ২-৩টা কোশ্চেন নিব বা ২-৩টা প্রশ্নর কভার করে প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি। আমাদের সাথে এখানে জয়েন করছে আমাদের জাপানে আমার ইউনিভার্সিটির একজন ভাই, আরুষ ভাই, উনি জয়েন করছে, ওনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে একজন জয়েন করছে, ওনাকেও ধন্যবাদ। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে সেটা হচ্ছে জাপানে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চায় তাদের ভিসা রিজেকশন রেট অনেক হাই। সো এই ভিসা রিজেকশন রেটটা হাই কেন এবং কিভাবে এই ভিসা রিজেকশন রেটটা মানে কমানো যায় বা কি ধরনের প্রিপারেশন স্টুডেন্টরা নিতে পারে? ওকে ভাইয়া, তাহলে আমার কাছে মনে হয়েছে যে প্রথমে হচ্ছে যে ভিসা রিজেকশন কম খাওয়ার জন্য প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেভেলটা ভালো করতে হবে, মিনিমাম N4 কমপ্লিট করতে হবে। এটা একটা লং প্রসেস। আপনি চাইলেই ৩-৪ মাসে শেষ করে খুব ভালো কিছু করে ফেলবেন এমন না। আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য মিনিমাম একটা সার্টেন টাইম রাখতে হবে। সেটা হতে পারে ৫-৭ মাস বা ৮ মাস। মিনিমাম আপনাকে মাথায় রাখতে হবে N4 কমপ্লিট করা। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট যে বিষয়টা, সেটা অনেক বেশি সলভেন্ট হতে হবে। তৃতীয় ইস্যু গুলো হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস যেন কোথাও ভুল-টুল না থাকে। কোনো ২ নম্বরই করা যাবে না। এখন আর ওই অবস্থানে নাই। এক কথায় ডকুমেন্টস গুলো পারফেক্ট হতে হবে। আর 4 মনে হয়েছে যে ট্যাক্স সার্টিফিকেট গুলো। ওইগুলো আগে থেকে আপনার প্রিপারেশন রাখতে হবে। যেহেতু আপনি মিনিমাম ওদিকে ল্যাঙ্গুয়েজ করতেছেন, সাপোজ ৮ মাস বা ১ বছরের সময় নিচ্ছেন। এর মাঝে আপনার ডকুমেন্টস গুলো সম্পূর্ণ পারফেক্ট ভাবে তৈরি করার চেষ্টা করতে হবে। আই হোপ এই কয়েকটা রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করা সম্ভব হয়, আমার মনে হয় না ভিসা পেতে কোনো কষ্ট হবে।
এবং সিওই যেটা বললেন ভাইয়া, সিও পেতে কোনো বেশি হেডেক পেতে হবে না। আই হোপ। ওকে, আমি একটু আগে দেখলাম চিরাং ইউনিভার্সিটি থেকে একজন কোশ্চেন করেছেন পলিটিক্যাল সায়েন্সের সম্ভবত উনি। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে আমি চিরাং ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন করছি। আহ প্রশ্নটা করেছে মোহাম্মদ শাকিল আহমেদ ভাই। তো শাকিল আহমেদ ভাইকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ওনার প্রশ্নটা হচ্ছে এখন আমি যদি ল্যাঙ্গুয়েজ করে আসি দেন আমি কি ধরনের জব পাওয়ার পসিবিলিটিস আছে? So this is very পলিটিক্যাল interesting সায়েন্স। question. পলিটিক্যাল সায়েন্স, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমি যেটা বলবো যে আসলে জাপানে জবের ক্ষেত্রে সাবজেক্ট ডাজন্ট ম্যাটার ইন মোস্ট অফ দ্য কেসেস এক্সেপ্ট আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আই মিন আপনি যদি পলিটিক্যাল সায়েন্সে পড়েন, যদি আইটি একটা সেক্টর জব করতে চান, মিনিমাম যদি কিছু স্কিল বা এরকম না থাকে দেন ইটস ভেরি ডিফিকাল্ট। আদারওয়াইজ অন্যান্য সেক্টরে খুব বেশি সমস্যা হয় না। আমি দেখেছি যে শুধু লিঙ্গুইস্টিক প্রোগ্রামে পড়ে রাকুতেন জব করে ব্যাক এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সো ইট ডাজন্ট ম্যাটার লাইক আপনি কোন সেক্টরে পড়াশোনা করছেন বা আপনার মেজর কি ছিল, বাট জাপানিজ কোম্পানি যেটা দেখতে চায় যে আপনার আসলে প্যাশন কি, আপনি ওটা কি করতে চাচ্ছেন, আপনি কোন কাজটা করতে ভালোবাসেন এবং আপনার স্কিল সেটটা কি, আপনি কি জানেন স্কিল সেট। সো এই দুটো কম্বিনেশন যদি হয়ে যায় সেক্ষেত্রে একজন মানুষ যদি ইংলিশ লিটারেচারও পড়ে, হি অর শি ক্যান ওয়ার্ক ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নো প্রবলেম। সো আপনি যেহেতু পলিটিক্যাল সায়েন্সে পড়ছেন সেহেতু আপনি যদি ল্যাঙ্গুয়েজ করেন শিখেন, দেন যদি এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসে জব করতে চান আপনি যে কোনো সেক্টরে মুভ করতে পারবেন। যে ওই সেক্টরে যে স্কিল থাকে, ফর এক্সাম্পল আপনার হিউম্যান রিসোর্স বা এরকম কোনো সাবজেক্ট অথবা বিজনেস স্ট্র্যাটেজি বা মার্কেটিং এই রিলেটেড সাবজেক্টও আপনি জব করতে পারেন। এখন পলিটিক্যাল সায়েন্স যে রিলেটেড কাজ, আমি আসলে পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে এত বেশি জানি না, তো আপনাকে ভালো ব্রিফ করতে পারলাম না। তো আপনার রিলেভেন্ট সাবজেক্ট যদি কোনো জব থাকে সেগুলো হয়তো করতে পারবেন। বাট আমি অন্যান্য সেক্টরে বললাম যে আপনি ইউ ক্যান সুইচ ফ্রম ওয়ান সেক্টর টু আনাদার, দিস ইজ নট এ বিগ প্রবলেম হিয়ার। ভাই আপনার কাছে হ্যাঁ, পার্সোনালি একটা প্রশ্ন করেছে, আপনার জার্নি সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আজকের আমাদের মাহমুদুল এই হাসান। হ্যাঁ, মাহমুদুল হাসান ভাই, থ্যাংক ইউ। আপনার এই প্রশ্নটা আমি আজকে নিতে পারছি না বিকজ অফ আজকে আমাদের টাইম লিমিটেশন আছে। তো আমরা নেক্সট কোনো সেশনে হয়তো এই গল্পটা করতে পারি কিভাবে আসা গেল। তো আমি আহ, মনে হয় 10 মিনিট আর এক দুটো কোশ্চেন নেওয়া যেতে পারে। যারা মিজুকে একটা প্রশ্ন করতে সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপানে যদি কেউ আসতে চায়, এখানে কস্ট ইনভলভমেন্টটা কেমন, আসলে কেমন টাকা পয়সা লাগে এখানে পড়াশোনার জন্য? এটা আমার মনে হয় খুব একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যদি এটা একটু মিজু বলেন খুব ভালো হয়। জি এর ভাইয়া। সাথে হয়তো ফেসবুকের একটা প্রশ্ন অ্যাড করা যেতে পারে যে ল্যাঙ্গুয়েজের জন্য কি স্কলারশিপ পাওয়া যায়, 1 ইয়ার বা 2 ইয়ারের পরে কি ব্যাচেলর করা যাবে কিনা, এই টাইপের। জি ভাই, আর ২ টা ল্যাঙ্গুয়েজের কমেন্ট জন্য করবো। কি স্কুলের, হ্যাঁ, তো কম্বিনেশন একটা অ্যান্সার করা যেতে পারে। হুম। আচ্ছা ভাই, আমি ফার্স্ট কোয়েশ্চেনটা আমি ভুলে গেছি আনফরচুনেটলি। ও সরি, আমি প্রশ্ন করছি যে জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে গেলে এখানে ও হ্যাঁ, প্রথম বুঝতে প্রশ্ন পারছি হচ্ছে ভাই। টিউশন ফিটা কেমন আর লিভিং এক্সপেন্সটা কেমন? আচ্ছা। তো টিউশন ফি মোটামুটি একটা ধারণা যেমন বলা যেতে পারে বাংলাদেশী টাকায় ১০ লাখ মিনিমাম, মানে ২ বছর মিলায়। ও 2 বছরে, মিনিমাম, আচ্ছা। জি, ২ বছরে ১০ লাখ বা একটু বেশি উঠতে পারে। এখন টিউশন ফি প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানই বাড়াইছে যেহেতু। অলমোস্ট আমি যেমনটা আসছিলাম, আমার প্রতিষ্ঠানের টিউশন ফি ছিল হচ্ছে আপনার বাংলাদেশী টাকায় প্রায় ১১ লক্ষ টাকা। তো ওকে। এরকমই আর আশেপাশে আরকি। আর এখানে এসে লিভিং কস্ট যেটা বললেন আপনার অলমোস্ট মিনিমাম যদি যতই আপনি আ মানে খুবই ভালোভাবে চলার চেষ্টা করেন, অত বাজে খরচ করলেন না বা ভালোমতো সবকিছু ঠিক করলেন। তারপরেও আপনার মিনিমাম কস্ট রাখতে হবে মিনিমাম ৬০,০০০ থেকে ৬০,০০০ মতো বাংলাদেশী টাকা। সো এটা লিভিং কস্ট, কিন্তু লিভিং কস্ট মানে আমি অল অল মানে টুগেদার করে আমি বলতেছি কস্টটা হুম, এরকম হুম। থাকবে। এর কাছাকাছি প্রতি মান্থে। আর ওই যে আপনার বললাম যে টিউশন ফি আমার। এগুলো খুব ইজিলি এখানে পার্ট টাইম করে গ্যাদার করা সম্ভব। খুব কষ্ট হয় না। এখানে এভেইলেবল পার্ট টাইম জব থাকে, সেজন্য খুব বেশি সমস্যা হয় না। এবং এদের যে বা জাপানি যে রুলস আছে ২৮ ঘন্টা করেও সেটা অ্যাবজর্ব করা সম্ভব। অ্যাবসলিউটলি আমার মনে বাংলাদেশে হয় কিন্তু যদি কেউ জি যদি ভাই। হার্ড ওয়ার্ক করে এখানে লিভিং এক্সপেন্সটা সেই ইজিলি উঠাইতে পারবে। মানে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে বিকজ ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো একটু সাপোর্ট করে পার্ট টাইম পাওয়ার ব্যাপারে। তো রেগুলার লিভিং এক্সপেন্সটা দে ক্যান আর্ন। এবং হচ্ছে আমার মনে হয় যে টিউশন ফিটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বিশেষ করে ফার্স্ট ইয়ারে। অর্থাৎ প্রথম বছরের যে ৫ লাখ টাকা বা আপনি যেটা বললেন যে ১১-১২ লাখ টাকা লাগলে জি, প্রথম বছরে বাংলাদেশ থেকে ৫-৬ লাখ টাকা। বাংলাদেশ থেকে ওই প্রবলেমটা বেশি ফেস করতে হয়। হুম, বাংলাদেশে ওই টাকাটা।
মানে 5-6 লাখ টাকা যদি নিয়ে আসতে পারে তারপরে লিভিং এক্সপেন্সটা এখানে হয়তো পার্ট টাইম করে কভার করতে পারে। সেকেন্ড ইয়ারে হয়তো যদি কোনো স্কলারশিপ পায় বা কিছু সেভ করে সামারে বেশি ওয়ার্ক করা যায়, দেন আই থিংক ইটস ভেরি ফিজিবল, রাইট? তো ওখানে জি। আরেকটা অল্টারনেটিভ একটা কোশ্চেন ছিল যে একজন অডিয়েন্স থেকে, যে কোনো স্কলারশিপ ধরেন ফার্স্ট ইয়ারে এসে কেউ পাইলো কিনা, হ্যাঁ আফটার 1 ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে কোনো স্কলারশিপ পাওয়া সম্ভব কিনা আচ্ছা, বা এরকম। অনেক প্রতিষ্ঠানই সেটা দিয়ে থাকে, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান একেবারেই দেয় না স্কলারশিপ। সেটা আসলে প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে থাকে। আপনি অনেক ভালো পারফরমেন্স করলেও অনেক সময় স্কলারশিপ নাও পেতে পারেন। তো স্কলারশিপটা খুবই কম, কিনা আমি আগেই বলেছি ল্যাঙ্গুয়েজ কোর্সে এসে প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে না। তো এটাই, আপনি অবশ্যই ব্যাচেলর করতে পারবেন। ব্যাচেলর করতে কোনো বাধা নেই আপনার। ওকে। সো এখানে আমি একটা জিনিস এড করতে চাই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে মিজু যেটা বললেন যে স্কলারশিপ খুবই কম। এটার কারণ হচ্ছে যে যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা জাপানিজ গভর্নমেন্ট সাপোর্ট করে না মিনস মানে ফিনান্সিয়ালি গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে না আরকি। তো যার কারণে স্কলারশিপের পরিমাণ কম। এক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আপনি স্কলারশিপ পাবেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যেটা 90%, বললেন 95% ধরে নিতে হবে যে 90% আপনি ভালো পাবে না। আসলে। এটা একটা বিষয়। আর এখানে যেটা মিজু বললেন যে আপনি পার মান্থ হচ্ছে বাংলাদেশী টাকায় ৬০,০০০ টাকার মতো হচ্ছে লিভিং এক্সপেন্স যাবে। তো এখানে আমার মনে হয় স্কুল সিলেকশন একটা খুব ইম্পোর্টেন্ট ইস্যু। কারণ হচ্ছে যে জাপানের যদি টোকিওতে কেউ আসে তার কি বলা যায় যে এখানে এক্সপেন্সিভ। আপনার কি মনে হয় যে কিভাবে স্কুলটা সিলেকশন করা যেতে পারে? কি, কি ক্রাইটেরিয়া হতে পারে বা আচ্ছা, ফিন্যান্সিয়াল? অবশ্যই সেটা আপনার বড়, বড় যে সমস্ত শহরগুলো রয়েছে, যেমন আ জাপানের কিছু বড় শহর, টোকিওর কথা বলতে পারি, ক্যাপিটাল সিটি, তারপরে ওসাকা আছে, তারপরে আপনার নাগোয়া আছে। এই সমস্ত বড়, বড় সিটিগুলো চুজ করাটা খুব জরুরি। কারণ হচ্ছে এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি থাকে। জব সার্চিং শুরু করে সব ধরনের আপনি ফ্যাসিলিটি এখানে পাবেন। বাট আপনি যখন একটু রুরাল এরিয়াতে চলে যাবেন, সেক্ষেত্রে আপনার পসিবিলিটি কমে যাবে এবং আ জবের পসিবিলিটিও কমে যাবে। কোম্পানিগুলো অত বেশি থাকে না রুরাল এরিয়াতে গুলোতে। সেক্ষেত্রে একটু আপনার টাফ হয়ে যাবে ভালো মানে এভেইলেবল জব পাওয়ার ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ করার ক্ষেত্রে মানে জায়গাগুলো সিলেক্ট করাটা আমার কাছে এইজন্যই বেশি গুরুত্বপূর্ণ বহন করছে। এবং আমি যেটা ফিল করছিলাম উমেদাতে যখন আমি ওসাকাতে যখন ছিলাম, এখানে যেমন ফরেনারদের জন্য তেমন কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান নাই যে আপনার জব সার্চ করার জন্য হেল্প করবে। বাট ওইখানে কিন্তু স্পেসিফিকলি আপনার ওই ওসাকাতে ছিল জব সার্চ করার জন্য। স্পেশালি একটা ফ্লোরই ছিল শুধুমাত্র ফরেনারদের জন্য জব সার্চিং এর জন্য। ওটা খুবই ভালো। তো আমার মনে হচ্ছে বড়, বড় শহরগুলোতে এই ফ্যাসিলিটি গুলো বেশি থাকে। এইজন্য বড় চুজ করাটা খুব জরুরি আপনার বড়, বড় শহরগুলো। হুম, থ্যাংক ওকে। ইউ মিজু। ফেসবুক থেকে একটা প্রশ্ন এসেছে। এমডি আব্দুল অদুদ ভাই জানতে চেয়েছেন যে 2019 সালে টোকিওতে যারা সিও রিজেক্টেড হয়েছিল তাদের জন্য কোনো অপরচুনিটি আছে কিনা, আর টোটাল এই কস্টিং এর ব্যাপারে জানতে চেয়েছেন যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং থেকে স্টুডেন্ট হিসেবে জাপানে যেতে চাইলে টোটাল কস্ট কেমন হতে পারে। মনে হয় আগের প্রশ্নে এটা কভার হয়েছে, তারপরে যদি জাস্ট আরেকবারও বলতে এক্সাক্ট পারি বা ভাইয়া, সেটা হচ্ছে অথবা উনি আমার কাছে যেটা মনে হয়েছে যে ১ম এ আসতে যেটা কষ্ট হয় ইন ডিটেইলস সেটা উনি বোঝাতে চেয়েছেন। আচ্ছা আচ্ছা আনুমানিক ৳১০ থেকে ৳১১ খরচ হবে যে সে এজেন্সির মাধ্যম দিয়ে আসে। আচ্ছা। আর আর ওনার 2019 প্রশ্নটা সালে আমার টোকিওতে আমার মনে হুম হয় ওনার প্রশ্নটা যেটা ওয়াজিদ ভাইয়ের প্রশ্নটা একটু অ্যাম্বিগুয়াস, লাইক 19 সালে টোকিওতে সিইও রিজেক্টেড হয়েছিল। এখন কেন রিজেক্টেড হয়েছে উই ডোন্ট নো, রাইট? তো সে যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আসতে চায়, সিইও রিজেক্টেড হয়, রিজেক্টেড মিন ইটস অলরেডি গন। সো এটা নিয়ে নেক্সট কিছু হওয়ার কোনো চান্স নাই। মানে আবার কোনো কিছু হবে এরকম কোনো সম্ভাবনা নাই। আর সেকেন্ড কথা হচ্ছে যে এখন অলরেডি যেগুলো রিজেক্ট হয়েছে বা এরকম ইস্যুগুলো গভর্নমেন্ট খুব স্ট্রিক্টলি দেখবে বিকজ অফ দিস কোভিড-19 এবং 2020 সালে অলিম্পিক হওয়ার কথা ছিল, সেখান থেকে জাপান গভর্নমেন্ট অনেকটা স্ট্রিক্ট রুলস ফলো করছে। যদিও নেক্সট ইয়ারে হয়তো অলিম্পিক হবে। তো যেগুলো রিজেক্ট হয়েছে সেটা নিয়ে আর কিছু করার সুযোগ নাই। আমার মনে হয় ফিউচারে সে তার যে প্রবলেম গুলো ছিল রিজেকশনের কারণ, যে ডকুমেন্টেশন রেডি বা এই জাতীয় ব্যাংক স্টেটমেন্ট, আমার মনে হয় ওগুলা কমপ্লিট করে সে যদি আবার অ্যাপ্লাই করে দেন হি ক্যান কাম এগেইন। বিজু কি বলেন? আমার আইডিয়া ঠিক আছে না, কিনা? অবশ্যই ভাইয়া। ডকুমেন্টস গুলো আরো বেশি সমৃদ্ধশালী করা দরকার। উনি নিজেই বুঝতে পারবে। হয়তোবা উনি বুঝতে পারছেন কোথায়, কোথায় উনার ল্যাকিং ছিল। ওই হুম, জায়গাগুলো খুব বেশি সমৃদ্ধ করা প্রয়োজন। তাহলে ভিসা রিজেক্ট হলেও পরবর্তীতে ভিসা পাবে না এমন কোনো কথা নেই। হুম, হুম, অবশ্যই সে ভিসা পাবে। আর জাপানিজরা আমি দেখছি মানে আমার অভিজ্ঞতা পার্সোনালি, আপনি একবার একটা কাজ পারতেছেন না তার মানে আপনাকে যে পুরোপুরি ইয়ে করে দিবে এরকম না। আপনার মানে মেডিটেশনটা কেমন? আপনার ওই বিষয়ে আপনার ইচ্ছাটা কেমন? ওই জিনিসটা খুব জরুরি।
আহ, এমন না, এমন কোনো কথা নেই যে আপনি ভুল করছেন বা আপনার পেপারস অনেক ভুল ছিল, তার জন্য আপনাকে চিরদিনের জন্য বন্ধ করে দিল। অনেক সময় আমাদের ভিতরে এই প্রচলন আছে যে ভিসা রিজেক্টেড হয়েছে আর আমি ভিসা পাবো না, বিষয়টা এমন না। ভেরি ইনফরমেটিভ, ইয়া। সো এনি আদার কোশ্চেন? আমরা আর 2 মিনিটের মধ্যে শেষ করবো। আমরা প্রোগ্রামটা 1 ঘন্টার বেশি করতে চাচ্ছি না, 1 ঘন্টার মধ্যে শেষ করতে চাচ্ছি। আহ, আর কোনো কোশ্চেন আছে কি সূর্য ভাই? সাখাওয়াত হোসেন ভাই জানতে চেয়েছেন যে সরাসরি ভার্সিটি থেকে ব্যাচেলর স্কলারশিপ অ্যাপ্লাই করা যায়? চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভার্সন, আমি একটু বুঝতেছি না এটা প্রশ্নটা। আমার মনে হয় প্রশ্নটা স্কিপ করতে পারি, যদি আর কোনো প্রশ্ন হ্যাঁ, জন্য থাকে। তো আমাদের আর কোনো প্রশ্ন নাই অ্যাকচুয়ালি। তো নজরুল ভাই আপনি হয়তো শেষ করতে পারেন। ওকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যারা জয়েন করছে এবং লম্বা সময় আমাদের সাথে থাকছেন তাদের সকলকে ধন্যবাদ, কারণ আপনাদের জন্য এই প্রোগ্রামটা করা। আশা করি আমাদের নেক্সট যে প্রোগ্রামগুলো হবে এবং আপনারা যে কোশ্চেনগুলো করছেন এবং আমাদের গ্রুপের সাথে বা পেজের সাথে যারা ইনভলভ আছেন, আমাদের যে প্রশ্নগুলো বেশি আছে সেগুলোর উপরে আমাদের এরকম কোনো এক্সপার্ট, যেমন আজকে আমাদের মিজু সাহেব ছিলেন, উনি জাপানে নিজে আসছেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, এরকম এক্সপার্ট একজনকে নিয়ে আমরা সেশনটা করছি। এরপরে আপনাদের যে কোয়েরি গুলো থাকবে সেই ফিল্ডে আমাদের যে এক্সপার্ট থাকবে তাদেরকে নিয়ে আমরা সেশন করব। কাজেই আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমি তুর্যকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই, কারণ হচ্ছে তুর্য এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য আমাদের পোস্টার করা, টেকনিক্যাল সাপোর্ট, এভরিথিং ইজ ই ডিড। সো স্পেশাল থ্যাঙ্কস টু তুর্য। অ্যান্ড অফকোর্স ফাইনালি আমি থ্যাঙ্কস দিতে চাই আমাদের আজকের চিফ গেস্ট এমডি নুরুজ্জামান শেখ মিজু। আপনি আমাদের প্রোগ্রামে জয়েন করে আমাদেরকে সময় দিলেন, এই জন্য অনেক ধন্যবাদ। তো আমি আপনার ক্যারিয়ারের সাফল্য কামনা করছি। তো আমরা মনে হয় এখানে শেষ করতে পারি। ওকে। জি, সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আমরা আমাদের লাইভ সেশন এখানে শেষ করতেছি। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাদের বিশ্বাসের ফেসবুক গ্রুপে জানাতে পারেন বা আমাদের পেজে ইনবক্স করতে পারেন। অবশ্যই আপনারা সঠিক দিক নির্দেশনা পাবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।